প্রশ্বাস ও নিঃশ্বাসের স্নায়বিক নিয়ন্ত্রণ। এটা বেশ ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন আরকি। খুবই কমন এই প্রশ্নটা। বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা এসেছে। প্রশ্বাস ও নিঃশ্বাসের স্নায়বিক নিয়ন্ত্রণ। অর্থাৎ স্নায়ুতন্ত্র কিভাবে প্রশ্বাস এবং নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করে এটা। এটা অনেক কঠিন। আমরা অত কঠিন করে পড়ব না, সহজ করে পড়ি। দেখো, মনোযোগ দাও সবাই। তো ই আমাদের মস্তিষ্কের যে সকল কেন্দ্র এই প্রশ্বাস-নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে সেগুলো আমরা আগে দেখে নেই। তাহলে ১ম আমরা বলব যে স্নায়ুতন্ত্রের কতগুলো নির্দিষ্ট কেন্দ্র, নির্দিষ্ট অংশ প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে। সেগুলো হলো ১ নাম্বার দেখো পন্স এ তোমার থাকে হলো নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র। নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র। তাহলে আমরা একটা পারলাম নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র। আর ২ নাম্বার হলো তোমার অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হলো অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র। অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র। এবার দেখো পন্সে এটা ছিল পন্স। পন্সের নিচে তোমার থাকে মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটায় থাকে হলো ২ টা স্নায়ুকেন্দ্র। একটা হলো তোমার প্রশ্বাস কেন্দ্র, তাহলে ৩ নাম্বার হবে হলো প্রশ্বাস কেন্দ্র। আর ৪ নাম্বার তোমার থাকে হলো এখানে একটা নিঃশ্বাস কেন্দ্র। নিঃশ্বাস কেন্দ্র। তাহলে আমাদের মস্তিষ্কে ৪ টা স্নায়ুকেন্দ্র আছে যারা তোমার প্রশ্বাস এবং নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে। একটা হলো নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র, অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র, আরেকটা হলো তোমার প্রশ্বাস কেন্দ্র, আর শেষে হলো নিঃশ্বাস কেন্দ্র। তো নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্রটা হলো তোমার আ বেশি সংযুক্ত হলো প্রশ্বাস কেন্দ্রের সাথে। আর নিঃশ্বাস কেন্দ্রের সাথে। নিঃশ্বাস কেন্দ্রের সাথে নিউমোট্যাক্সিকের সংযোগ বেশি। আর অ্যানিউস্টিকের সাথে তোমার হলো প্রশ্বাস কেন্দ্রের সম্পর্ক বেশি। ওকে? তাহলে অ্যানিউস্টিকের সাথে প্রশ্বাস কেন্দ্রের সম্পর্ক বেশি আর নিউমোট্যাক্সিকের সাথে হলো নিঃশ্বাস কেন্দ্রের সম্পর্ক বেশি। তো আমরা শুরু করি এখন কিভাবে এই প্রক্রিয়াটা হয়। তাহলে পরের ধাপে আমরা বলব প্রশ্বাস ও নিঃশ্বাসের নিয়ন্ত্রণে স্নায়বিক ভূমিকা কি? তো দেখো ১ম এ আমরা যাবো হলো রক্তে যখন কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি বেড়ে যায়। রক্তে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি বেড়ে গেলে আমাদের এই স্নায়ু উদ্দীপনাটা তখন উদ্দীপনা তৈরি হয় একটা স্নায়ু উদ্দীপনা অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্রে পৌঁছায়। অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্রে পৌঁছায়। অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র তখন সেই উদ্দীপনা প্রেরণ করে হলো প্রশ্বাস কেন্দ্রে। অ্যানিউস্টিক স্নায়ু এই উদ্দীপনা প্রেরণ করে হলো প্রশ্বাস কেন্দ্রে। প্রশ্বাস কেন্দ্র উদ্দীপিত হয় হলে সে একদিকে নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্রে একটা সংবাদ পাঠায়। নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র তখন সেই উদ্দীপনা নিঃশ্বাস কেন্দ্রে পাঠায়। নিঃশ্বাস কেন্দ্রে যখন পাঠায় তখন নিঃশ্বাস কেন্দ্র অবদমিত হয়। এটা বন্ধ হয়ে যায়। নিঃশ্বাস কার্যক্রম। আর অপরদিকে প্রশ্বাস কেন্দ্র ফ্রেনিক স্নায়ুতে সংবাদ পাঠায় এবং ইন্টারকোস্টাল স্নায়ুতে সংবাদ পাঠায়। ফ্রেনিক স্নায়ু তোমার ডায়াফ্রাম পেশিকে সংকুচিত করে। ফ্রেনিক স্নায়ু তখন ডায়াফ্রাম পেশিকে সংকুচিত করে। আর ইন্টারকোস্টাল স্নায়ু এটা ইন্টারকোস্টাল পেশিকে সংকুচিত করে। গেল? ডায়াফ্রাম যখন সংকুচিত হয় তখন বক্ষগহ্বরের আয়তন বেড়ে যায়, উদর গহ্বরের আয়তন কমে যায়। ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে বক্ষপিঞ্জর সামনের দিকে উত্তোলিত হয়। তাহলে ফলে বক্ষগহ্বরের আয়তন আরো বেড়ে যায়। বক্ষগহ্বরের আয়তন বেড়ে গেলে ফুসফুসের আয়তন বাড়ে এবং ফুসফুসের ভেতরের বায়ুর চাপ কমে। ফুসফুসের ভেতরের বায়ুর চাপ কমলে বহিঃপরিবেশ থেকে বাতাস সবেগে স্বতঃস্ফূর্তভাবে ফুসফুসের ভেতরে প্রবেশ করে। ওকে? এটাকে বলা হয় হলো প্রশ্বাস। প্রশ্বাসের সময় ফুসফুস বড় হয়ে যায়। ফুসফুসের প্রাচীরে কতগুলো সেন্সরি স্নায়ু থাকে যারা হলো তোমার উদ্দীপনা গ্রহণ করে। ফুসফুস যে বড় হলো, ফুসফুসের বাইরের যে প্রেসার তৈরি হয়, চাপ তৈরি হয় বড় হওয়ার ফলে সেটা কিছু সেন্সরি স্নায়ু থাকে সেখানে তারা সংবাদটা গ্রহণ করে। করে এটা ভেগাস স্নায়ুর মাধ্যমে এই ফুসফুস বড় হওয়ার খবর পাঠিয়ে দেয় হলো অ্যানিউস্টিক স্নায়ুতে। অ্যানিউস্টিক স্নায়ু তখন কি করে? এই উদ্দীপনাটা পাঠায় হলো প্রশ্বাস কেন্দ্রে এবং প্রশ্বাস কেন্দ্রকে অবদমিত করে। ফলে প্রশ্বাস প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ওকে? এবার দেখো অপরদিকে যখন তোমার ফুসফুস বড় হয়ে গেছে, আ অক্সিজেন পেয়ে গেছে, তখন অনেকক্ষণ থেকে তো নিউমোট্যাক্সিক বসেছিল। নিউমোট্যাক্সিক স্নায়ু তখন উদ্দীপিত হয়। উদ্দীপিত হলে তখন সে কি করে? তার উদ্দীপনা পাঠিয়ে দেয় হলো নিঃশ্বাস কেন্দ্রে। নিঃশ্বাস কেন্দ্রে যখন উদ্দীপনা পাঠিয়ে দেয়, তখন নিঃশ্বাস কেন্দ্র উদ্দীপিত হয় এবং কাজ করা শুরু করে। তখন সে পুনরায় ফুসফুসকে সংকুচিত করে, ফলে নিঃশ্বাস ক্রিয়া সংঘটিত হয়। নিঃশ্বাস সংঘটিত হয়। নিঃশ্বাস সংঘটিত হওয়ার পর এখন ফুসফুস তো ছোট হয়ে গেল। এই সংবাদ ভেগাস স্নায়ুর মাধ্যমে অ্যানিউস্টিক স্নায়ুতে আর পৌঁছায় না। তখন নিউমোট্যাক্সিক স্নায়ু কি করে? প্রশ্বাস কেন্দ্রে এই সংবাদ পাঠায় যে ফুসফুস ছোট হয়ে গেছে। ওকে? পাশাপাশি সে আরেকটা সংবাদ পাঠায় হলো অ্যানিউস্টিক স্নায়ুতে। অ্যানিউস্টিক স্নায়ু উদ্দীপনাটা নেয় যে ফুসফুস ছোট হয়ে গেছে। সরাসরি না পেয়ে এর কাছ থেকে সংবাদ পাঠায়। তখন প্রশ্বাস কেন্দ্র ফ্রেনিক স্নায়ু আর ইন্টারকোস্টাল স্নায়ুকে পুনরায় উদ্দীপিত করে এবং প্রশ্বাস ক্রিয়া শুরু হয়ে যায়। ওকে? তাহলে যদি জটিল লাগে তাহলে আমি আরেকবার করি দেখো। ছোট্ট করে আমি লিখে প্র্যাকটিস করাই। তাহলে তুমি এটা ইজিলি পারবা। তাহলে ফার্স্ট আমরা আসি হলো রক্তে যখন কার্বন ডাই অক্সাইড ঘনত্ব বেড়ে যায়, গেল? তখন আমাদের অ্যানিউস্টিক স্নায়ু
এইটা হলো তোমার উদ্দীপিত হয়। অ্যানিউস্টিক স্নায়ু উদ্দীপিত হলে এই সংবাদ চলে যায় হলো প্রশ্বাস কেন্দ্রে। প্রশ্বাস কেন্দ্রে সংবাদ চলে যায়। প্রশ্বাস কেন্দ্র উদ্দীপিত হয়। প্রশ্বাস কেন্দ্র উদ্দীপিত হলে সে কি করে একটা সংবাদ পাঠিয়ে দেয় হলো নিঃশ্বাস কেন্দ্রের কাছে। তাহলে সে একটা সংবাদ পাঠায় হলো কার কাছে? অ্যাপনিউস্টিক স্নায়ুর কাছে পাঠাবে। অ্যাপনিউস্টিক এর কাছে পাঠায়। অ্যাপনিউস্টিক স্নায়ু তখন তার সংবাদটা পাঠায় দেয় হলো নিঃশ্বাস কেন্দ্রে পাঠায় দেয়। ফলে নিঃশ্বাস কেন্দ্র বন্ধ হয়, অবদমিত হয়। ওকে? এবার প্রশ্বাস কেন্দ্র অন্যদিকে কি করে দেখো। প্রশ্বাস কেন্দ্র এবার অন্যদিকে ২ টা স্নায়ুকে উদ্দীপিত করে। একটা হলো তোমার ফ্রেনিক স্নায়ু, আরেকটা হলো তোমার ইন্টারকোস্টাল স্নায়ু। ফ্রেনিক স্নায়ু কি করে? ডায়াফ্রাম যেটা আছে আমাদের, ডায়াফ্রামকে সংকুচিত করে এবং ইন্টারকোস্টাল পেশিকে সংকুচিত করে। তাহলে আমাদের ফ্রেনিক স্নায়ু ডায়াফ্রাম পেশিকে সংকুচিত করে, ইন্টারকোস্টাল স্নায়ু ইন্টারকোস্টাল পেশিকে সংকুচিত করে। ডায়াফ্রাম সংকুচিত হলে বক্ষ গহ্বরের আয়তন বাড়ে, উদর গহ্বরের আয়তন কমে। আর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে বক্ষপিঞ্জর উপর দিকে উঠে যায়, উত্তোলিত হয়। ফলে বক্ষ গহ্বরের আয়তন আরো বেড়ে যায়। বক্ষ গহ্বরের আয়তন যখন বেড়ে যায় তখন হলো তোমার ফুসফুস বড় হয় এবং ফুসফুসের ভেতরের বায়ুর চাপ কমে যায়। ফুসফুসের ভেতরের বায়ুর চাপ যখন কমে যায় তখন বহিঃপরিবেশ থেকে বাতাস সবেগে ফুসফুসের ভেতরে প্রবেশ করে। ফলে সংঘটিত হয় হলো প্রশ্বাস। ওকে? তো প্রশ্বাস সংঘটিত হলো মানে ফুসফুস এখন ফুলে উঠলো। ফুসফুস ফুলে উঠলে তাহলে ফুসফুসের আ বড় হয়ে গেল ফুসফুস। তখন ফুসফুসের প্রাচীরে চাপ পড়ে। এই চাপটা কিছু সংবেদী স্নায়ু গ্রহণ করে। সে কি করে? ভেগাস স্নায়ুর কাছে পাঠিয়ে দেয়। সে কি করে? ভেগাস স্নায়ুর কাছে এই সংবাদ পাঠিয়ে দেয়। ভেগাস স্নায়ু তখন চলে যায় হলো অ্যানিউস্টিক স্নায়ুর কাছে। গিয়ে সংবাদ দেয় যে ফুসফুস বড় হয়ে গেছে। তখন অ্যানিউস্টিক স্নায়ু কি করে? সেই সংবাদটা এই প্রশ্বাস কেন্দ্রে পাঠিয়ে দেয়। তাহলে এবার এই সংবাদটা পাঠিয়ে দেবে হলো কার কাছে? প্রশ্বাস কেন্দ্রে পাঠিয়ে দেবে। তো খেয়াল করো, প্রশ্বাস কেন্দ্রে যখন এই সংবাদটা পাঠিয়ে দিল, তখন প্রশ্বাস কেন্দ্র অবদমিত হয়। তাহলে প্রশ্বাস কেন্দ্র কি হবে এবার? অবদমিত হবে। যে আর প্রশ্বাস নেওয়ার দরকার নাই, প্রশ্বাস হয়ে গেছে। ওকে? তো প্রশ্বাস কেন্দ্র যখন তোমার অবদমিত হয়, তখন অ্যাপনিউস্টিক স্নায়ুটা উদ্দীপিত হয়। অ্যাপনিউস্টিক স্নায়ু তখন কি হয়? উদ্দীপিত হয়। এবং অ্যাপনিউস্টিক স্নায়ু তার সংবাদ পাঠিয়ে দেয় হলো নিঃশ্বাস কেন্দ্রে। নিঃশ্বাস কেন্দ্র তখন ফুসফুসকে সংকুচিত করে এবং নিঃশ্বাস সংঘটিত হয়। তাহলে নিঃশ্বাস কেন্দ্র ফুসফুসকে সংকুচিত করে এবং নিঃশ্বাস সংঘটিত হয়। নিঃশ্বাস সংঘটিত হলে ফুসফুস ছোট হয়ে যায়। ফুসফুসের ছোট হওয়ার এই সংবাদ এই অ্যানিউস্টিক স্নায়ুতে আর যায় না। ফুসফুস ছোট হওয়ার সংবাদ অ্যানিউস্টিক স্নায়ুতে যায় না। ফলে সংবাদ না পাওয়ার কারণে অ্যানিউস্টিক স্নায়ু এবার কি হয়? উদ্দীপিত হয়। হয়ে সে এবার প্রশ্বাস কেন্দ্রকে আবার উদ্দীপিত করে। প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপিত করলে পুনরায় আবার প্রশ্বাস সংঘটিত হয়। এরকম চক্রাকারে একের পর এক এই চক্র চলতে থাকে। তাহলে তোমরা এটা পারবা মনে হয় শ্বাস ও নিঃশ্বাস কৌশল।